নমস্কার, গল্পকথক চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি এই তীব্র গরমে সবাই সুস্থ আছেন। গত সপ্তাহে আপনাদের জন্য নিয়ে এসেছিলাম সুন্দরবনের এক বিখ্যাত শিকারী পচাবদি গাজীর এক বাঘ শিকারের গল্প, 18 পেকির মানুষ খেকোর প্রথম পর্ব। আজ নিয়ে এসেছি সেই গল্পেরই দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্প শুনে কেমন লাগছে আপনাদের তা আমাদেরকে জানান। ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদেরকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। তাহলে চলুন একদম সময় নষ্ট না করে শুরু করে দিই আজকের গল্প, 18 পেকির মানুষ খেকোর দ্বিতীয় তথা অন্তিম পর্ব। সুন্দরবন জনমানবহীন ও পথঘাটহীন মহা অরণ্য। এখানে শিকারের রীতি আলাদা, আর সেই জন্যই অন্তত একজন কাউকে সঙ্গে না নিয়ে বাঘ শিকার করার রেওয়াজ আমাদের বংশে নেই। বাধ্য হয়েই সন্ধ্যার আগে বাওয়ালির লাশ নিয়ে আমরা 18 পেকির কূপ অফিসে ফিরে এলাম। জার্মান সেই টেলিভিশন দলটি প্রচুর ছবি তুলল। 18 পেকির যত গভীর গহন জায়গা ছিল সব কিছুরই ছবি তুলল। হরিণ, বানর, সাপ, কুমির, পাখি, আমারও ছবি তুলল। কিন্তু দুঃখের বিষয়, বাঘ দেখাতে পারলাম না। তাদের সাহসের তারিফ না করে পারা যায় না। এই এলাকায় একটি মানুষ খেকো বাঘ মাত্র 1.5-2 মাসে অসংখ্য মানুষ খেয়ে ফেলেছে শুনেও দলের শিকারীগণ সেই বাঘ মারার জন্য আন্তরিকভাবে আগ্রহী হয়েছিলেন। সকল বিপদ উপেক্ষা করে সম্ভাব্য কয়েকটি স্থানে তারা বাঘটির মোকাবিলা করতেও চেষ্টা করেন। কিন্তু আগেই বলেছি, সুন্দরবনে মানুষ খেকো বাঘ শিকারের রীতি আলাদা। একদিন এক অতি বিপজ্জনক স্থানে কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করে অবশেষে অনেক দূরে রেঞ্জের বাইরে একটি বাঘ তাদেরকে দেখাতে পেরেছিলাম। কিন্তু সেটি ছিল একটা ছোট বাঘ, বছর 3 বয়স। অবশেষে জার্মান দল তাদের কাজ শেষ করে খুলনা রওনা হয়ে গেল। যাওয়ার সময় মেম সাহেব মিসেস লেচেনবার্গ আমাকে একটা টাইপ করা শংসাপত্র দিয়ে গেলেন। আমি সেটি বেশ যত্ন করেই রেখে দিয়েছি। তারা চলে যাওয়ার ঠিক পরের দিনই 18 পেকি খালের ধারে বাঘ একজনকে নিয়ে গেল। সকাল 8টার দিকে কয়েকজন বাওয়ালি খালের পাড়ে গোলপাতা কাটছিল। বাঘ মাত্র 5-6 হাত দূর থেকে লাফ দিয়ে এসে বাওয়ালির ঘাড়ে পড়ে এবং সবার চোখের সামনে থেকে সেই হতভাগ্যকে নিয়ে যায়। সঙ্গের বাওয়ালিরা বনে ঢুকতে সাহস না পেয়ে 1 মাইল দূরে আমাদের সরকারি বোটে এসে খবর দেয়। এক মুহূর্ত দেরি না করে আমরা 12 জন বাওয়ালি সহ ডিঙি করে রওনা হলাম। দোনলা বন্দুক আর কয়েকটি এলজি কার্তুজ নিলাম এবং আধ ঘন্টারও কম সময়ের মধ্যে সেই খালের ধারে গিয়ে পৌঁছালাম। 30-32 বছরের যুবক বাওয়ালিটি গোলপাতা কাটছিল। বাঘ মাত্র 6 হাত দূরে তার বাম পাশে একটা ঝোপের ভিতরে ওঁত পেতে বসেছিল। সেখান থেকে এক লাফে তাকে ধরে। যেখান থেকে লাফ দিয়েছিল পায়ের ভয়ানক দাপটে সেখানে কাদামাটি গর্ত হয়ে গিয়েছে। তার গোলপাতা কাটা দা দেখলাম তখনও গাছের গোড়াতেই পড়েছিল। সেখানে প্রচুর রক্ত, একেবারে সোজা বরাবর পূব দিকে গিয়েছে। জঙ্গল ভেঙে হাত 10 এগুতেই প্রথমে দেখতে পেলাম রক্তে ভেজা লুঙ্গিটা। নরম কাদা ও মাটিতে একেবারে পরিষ্কার বাঘের পায়ের ছাপ। আমি 10 হাত দূর থেকে এই চিহ্ন দেখলেও বলতে পারতাম যে এটা সেই বিশালাকার মানুষ খেকো যে এই নিয়ে 18 পেকিতে 23 জন জেলে আর বাওয়ালিকে খেয়েছে। এতদিনের মধ্যে আমি বা আমার কোনো একজন শিকারীও এই বাঘকে চোখে দেখতেও পাইনি। পায়ের চিহ্ন দেখে আর বাওয়ালিদের মুখের বর্ণনা থেকেই কেবল জেনেছি যে 18 পেকির এই মানুষ খেকো হচ্ছে
বাঘা অর্থাৎ পুরুষ বাঘ। সবার আগে আমি অতি সাবধানে এগুতে লাগলাম। গোলগাছ থেকে গেওয়া গরান বন পার হয়ে একটানা এক হেতাল ঝোপ পড়ল। কতকটা সরু সরু খেজুর গাছের মতো কাঁটাওয়ালা এই গাছ অত্যন্ত ঘন হয়ে জন্মায়। বহু কষ্টে সেই দুর্ভেদ্য হেতাল পার হতেই সামনে পড়ল বিস্তৃত হুদো বন। তার ভিতর দিয়ে গিয়েছে বাঘ। হুদো পার হতেই একটা ছোট্ট নালা পড়ল। সেটাও পার হয়ে আরও কিছু দূর জঙ্গলের ভিতরে একটা অল্প ফাঁকা জায়গায় লাশ দেখতে পেলাম। দেখলাম যে হতভাগ্য বাওয়ালির দেহ ঘাড় কাট করা অবস্থায় পড়ে রয়েছে। পেট আর উরুর মাংস সবই খেয়ে ফেলেছে। মানুষ মেরে বাঘ প্রায় সবসময়ই প্রথমে উরু আর পেটের মাংস খায়। বাঘ এখান থেকে গিয়েছে পূব দিকে, কিন্তু এটা নিশ্চিতই বুঝতে পারলাম যে পোয়া মাইলের ভিতরে হয়তোবা আরও কাছেই কোনোখানে ঘাপটি মেরে রয়েছে। আমি মৃত বাওয়ালির আত্মীয় স্বজনদের কাছে অনুরোধ করে সন্ধ্যা পর্যন্ত লাশ সেখানেই রাখার সম্মতি আদায় করলাম। আর এতজনের মধ্যে মাত্র একজন সাহসী বাওয়ালিকে আমার সঙ্গে থাকতে রাজি করাতে পারলাম। আমারও একজনই সঙ্গীর দরকার ছিল। তখন বেলা ৩টা। সুন্দরবনে আরও ২.৫ ঘন্টা আলো থাকবে এবং সেই সময়ের মধ্যে বাঘকে গুলি করার একটা সুযোগ নিশ্চয়ই পাওয়া যাবে বলে আশা করতে পারলাম। তা না হলে আত্মীয় স্বজনরা ফিরে এসে লাশ নিয়ে যাবেই এবং আরও একজন হতভাগ্য বাওয়ালি বাঘের মুখে না যাওয়া পর্যন্ত আমি দ্বিতীয় সুযোগ পাব না। এই বাওয়ালির দেহ আঁটো জায়গায় থাকলেও ৬০-৭০ হাতের মধ্যে কোনো সুবিধাজনক গাছ ছিল না যে শরীর লুকিয়ে ডালে বসা যায়। একটা বড় বাইন গাছ কাছাকাছি থাকলেও বসার সুবিধা হলো না। এছাড়া চারিদিকেই শুধু গরান, গেওয়া, ধুন্দুল আর সরু সরু সুন্দরী গাছ। একটা উপায় ছিল যে কোনো একটি গাছে পিঠ ঠেকিয়ে মাটিতে বসা, কিন্তু তাতে আমি দেখার আগেই বাঘ আমাকে দেখে ফেলবে। হয় আমি মারাত্মক রকম বিপদে পড়ব, আর না হয়তো অনর্থকই সময় নষ্ট করা হবে, বাঘ আসবে না। আরেক উপায় ছিল, যদি বাওয়ালির লাশ যেখানে ছিল সেখান থেকে সরিয়ে কোনো সুবিধাজনক জায়গায় রেখে আমি ঝাঁকড়া গাছে উঠে বসি। কিন্তু মানুষ খেকো বাঘ এমনই সতর্ক আর সচেতন হয় যে তার শিকার ৫ হাত দূরে সরানো দেখলেও সে সন্দেহ করবে এবং সেখান থেকে চলে যাবে। কাজেই লাশ বাঘ যেখানে ফেলে গেছে ঠিক সেখানেই রাখতে হবে। বসার আর একটি মাত্র স্থানই ছিল, যদিও খুবই বিপজ্জনক স্থান। তা হলো নালার ঢাল। পাড় থেকে নিচের ঢালুতে শুয়ে পাড়ের উপরে শুধু মাথা জাগিয়ে বাঘের জন্য অপেক্ষা করা। বেশি সময় ছিল না, তাই তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে আমি সব বাওয়ালিদেরকে জোরে হইচই করতে করতে নৌকায় চলে যেতে বললাম, যেন বাঘ বুঝতে পারে যে যে মানুষরা এসেছিল তারা দলবল নিয়ে চলে গেছে। তারা জোরে জোরে কথা বলতে বলতে এবং ডাকাডাকি করতে করতে নালা পার হয়ে তাদের ডিঙিতে গেল। গুলির আওয়াজ শুনলে তারা আসবে, আর নয়তো একেবারে সন্ধ্যায় এসে লাশ নিয়ে যাবে। নালার পাড়ে একটা ছোট্ট ঝোপের ভিতরে শুয়ে পড়লাম। আমার বুক থেকে মাথা পর্যন্ত কেবল পাড়ের উপরে, প্রায় পাড়ের সমান সমান হয়ে রইল। বাকি শরীর বিছিয়ে দিলাম নালার ঢালে। ঝোপের ভিতর দিয়ে কেবল বন্দুকের নলের আগা রইল খোলা অংশে। যদি ইতিমধ্যেই না দেখে ফেলে থাকে তাহলে বাঘ খুব লক্ষ্য না করলে ঝোপের ভিতরে ও খালের ঢালে আমাদের দুইজনকে বা আমার বন্দুককে দেখতে পাবে না।
বাওয়ালিকে আমার বাম পাশে চুপ করে শুয়ে পড়তে বললাম। সে সামনে, বাম দিকে এবং মাঝে মাঝে পিছনের নালার দিকে লক্ষ্য রাখবে। বাঘ দেখলে বা কোনো নড়াচড়া দেখলেই কথা বলবে না, ফিসফিসও করবে না, কেবল আঙুল টিপে আমাকে দেখাবে। বাওয়ালির অর্ধভুক্ত দেহ এখন আমাদের থেকে 15-16 হাত দূরে সোজা পূব দিকে। বাঘ আমাদের আসার আওয়াজ শুনে মড়ি ফেলে গেছে। সেও একেবারে সোজা পূর্ব দিকে যে পথে গিয়েছে, এখন যদি সেই পথেই আবার আসে তাহলে আমাকে বন্দুক একটুও ঘুরাতে হবে না। নল, মড়ি আর বাঘ এক সরল রেখায় থাকবে। আর যদি বাঘ ডান বা বাম দিক দিয়ে ঘুর পথে আসে তাহলেই কেবল আমাকে বন্দুকের নল ঘোরাতে হবে। ধূর্ত নরখাদক এর মধ্যেই আমাদের অবস্থান দেখে থাকলে একটা খুব দূর সম্ভাবনা ছিল যে সে চক্কর দেবে, অর্থাৎ দূর দিয়ে নালা পার হয়ে পিছন থেকে এসে আমাদের উপরে পড়বে। কিন্তু বিশাল বড় বাঘ হলেও 1 লাফে সেই নালা পার হতে পারবে না, 2 লাফ অবশ্যই দিতে হবে। এবং সেক্ষেত্রে ভাটার নালার কাদাতে বা এই পাড়ের অংশে ঝপ শব্দ শুনে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ আমি পাবই। অবশ্য সেটা ছিল খুবই দূর সম্ভাবনা। প্রায় 1 ঘন্টা বা সোয়া ঘন্টার মধ্যে আমার 2 চোখের পাতা বোধহয় একবারও পড়েনি। বনের মধ্যে কোনো দিক থেকে একটা শব্দ ওঠেনি, কেবল বাতাসে পাতা কাঁপার আওয়াজ। নালার উল্টো পাড়ে, তাও প্রায় 60 মাইল দূরে হবে, একবার একটা মোরগের ডাক শুনলাম, কিন্তু সেটাকে কোনো ভয়ার্ত ডাক বলে মনে হয়নি। আমার মনে বরাবরই কেন জানি একটা ধারণা ছিল যে বাঘ পূব দিকে গেছে আর সেই পূব দিক থেকেই আবার আসবে। ঠিক সেই দিক থেকেই এলো। প্রায় 200 হাত দূরে সোজা পূব দিকের একটা গাছের ডাল থেকে এক বানর খক খক করে ডেকে উঠল। সেই ভয়ার্ত ডাক শোনা মাত্র আমি বুঝতে পারলাম যে বাঘ আসছে। প্রতিটা মুহূর্ত প্রত্যাশায় রুদ্ধ নিঃশ্বাসে বন্দুকের কুঁদো কাঁধে ঠেকিয়ে মড়ির দিকে সোজা চোখ রেখে চেয়ে রইলাম। 10 মিনিট পরে বাঘটিকে দেখতে পেলাম। পূব দিক থেকে সোজা আসছে। মড়ি থেকে 10 হাতের মধ্যে সে থমকে দাঁড়ালো। বাওয়ালির দেহটা দেখলো। একবার ডান দিকে, একবার বাঁ দিকে ঘাড় ঘুরিয়ে দেখল। তারপর আরও প্রায় 6 হাত এগিয়ে এলো। ঠিক এই সময় একটা বনমোরগ ডেকে উঠল ডান পাশে। তৎক্ষণাৎ থমকে দাঁড়িয়ে বাঘ সেদিকে মুখ ঘোরালো। সোজা ঘাড়ে গুলি করলাম। দোনলা বেলজিয়াম বন্দুকের এলজি গুলি। বাঘ যেখানে দাঁড়িয়েছিল সেখানেই পড়ে গেল। গড়গড় করে একটা গোঙানি শুনলাম মিনিট খানেক। তারপর বিশাল আকারের মানুষ খেকো বাঘটা নিথর হয়ে পড়ে রইল। এইবার আমি উঠে খালের পাড়ে দাঁড়ালাম। দ্বিতীয় নলের গুলি বুকে মারলাম। বাঘ আর 1 পাও নড়ল না। 2 নলে আবার কার্তুজ ভরে তখনও শুয়ে থাকা বাওয়ালিকে টেনে তুললাম এবং বাঘের শরীর বরাবর বন্দুক ধরে দুজনে অতি সাবধানে এগোলাম। ভলকা দিয়ে রক্ত ছুটছে। চোখ বুজে মাটিতে পড়ে আছে মরা বাঘ। বন্দুকটা মাটিতে রেখে 2 হাতের তালু গোলাকার করে মুখে ধরে 5 বার ডাক দিলাম। প্রায় সঙ্গে সঙ্গেই আমার পিছন দিক থেকে অনেক বাওয়ালিদের ডাক শোনা গেল। তখন বেলা 4:15। 23 জন জেলে বাওয়ালিকে খেয়েছে যে মানুষ খেকো, তাকে আমিও এই প্রথম দেখলাম। বুড়ো বাঘ, সামনের কয়েকটা দাঁত নেই, শরীরের কয়েক জায়গায় ছাল উঠে গিয়েছে।
মানুষ ধরতে গিয়ে যে লাফ দিয়ে পড়েছে, গাছের শুলার বা কোনো তীক্ষ্ণ ডালের খোঁচা লেগে ছাল উঠে গেছে অনেক জায়গায়। ডাক শুনে উচ্চস্বরে চিৎকার করতে করতে বাওয়ালিরা বন ভেঙে সেখানে হাজির হলো। বাঘ দেখে প্রথমে কিছুক্ষণ তারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর উল্লাসে ফেটে পড়ল। মরা বাওয়ালির আত্মীয়রা কাঁদতে লাগলো। জানাজা পাঠ করে আমরা সেই হতভাগ্য বাওয়ালির লাশ সেই খালের পাড়েই একটি ভালো জায়গা দেখে দাফন করলাম। আর বাঘের 4 পা বুনো লতাপাতা দিয়ে বেঁধে পায়ের ফাঁকে খুব শক্ত একটা মোটা ডাল দিয়ে 6 জন বলিষ্ঠ বাওয়ালিকে বহন করতে বললাম। বাঘটিকে বহন করে নিয়ে আসা হলো নৌকায়। রাত্রেই আমরা পৌঁছালাম বুড়ি গোয়ালিনীর বন অফিসে এবং তৎক্ষণাৎ ওয়্যারলেসে করে খবর পৌঁছানো হলো খুলনার বন অফিসে। ফিতা দিয়ে মেপে দেখা গেল 12.25 ফুট লম্বা। এত বিশাল আকারের বাঘ খুব কমই চোখে পড়েছে আমার। পরদিন সকালে শত শত লোকের সামনে এই বাঘটির ছাল আলাদা করা হলো। সেই দিনই বহু লোকের সামনে অনেক আয়োজন করে বন দপ্তর থেকে আমাকে সেই সময়কার নগদ 500 টাকা দেওয়া হলো পুরস্কার হিসেবে। আমার ছবিও তোলা হলো। মহা ত্রাস দূর হয়ে গেলে অতঃপর সুন্দরবনের ওই 18 বেকি মৌজায় জেলে বাওয়ালিরা আবার নিশ্চিন্ত মনে তাদের রুজি রোজগার শুরু করলো। শেষ হলো আমাদের আজকের গল্প 18 বেকির মানুষ খেকো। কেমন লাগলো আপনাদের? কমেন্টে জানাবেন কিন্তু। এবার আসুন জেনে নেওয়া যাক পচাব্দি গাজী কে ছিলেন। সুন্দরবনের পচাব্দি গাজীর পুরো নাম আব্দুল হামিদ গাজী। তিনি 1924 সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সোড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1997 সালে মৃত্যুবরণ করেন। শিকারের জন্য উত্তরাধিকার সূত্রে তিনি লাভ করেন পিতার ডাবল ব্যারেল মাজেল লোডিং বন্দুকটি। 1941 সালে মাত্র 17 বছর বয়সে খুলনা জেলার পাইকগাছা থানার গোলখালির সন্ত্রাস নামে পরিচিত একটি বাঘ হত্যা করার মাধ্যমে পচাব্দি গাজীর শিকারী জীবন শুরু হয়। শুধুমাত্র জীবন রক্ষার প্রয়োজনেই তিনি পুরনো আমলের একটি বন্দুক নিয়ে হিংস্র প্রাণীর বিরুদ্ধে লড়াই করতেন, অসীম সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তা নিয়ে। প্রথম তিনি বন বিভাগের রেঞ্জারের সহযোগী হিসাবে শিকার করতেন। পশু শিকারে তার বুদ্ধিমত্তার খ্যাতি ছড়িয়ে পড়লে তৎকালীন বন কর্মকর্তার উদ্যোগে 1955 সালে তিনি বন বিভাগের অধীনে বনপ্রহরীর কাজে যোগদান করেন। এ কাজে যোগদানের পরপরই শুরু হয় দুর্ধর্ষ বাঘের সঙ্গে তার বিচিত্র লড়াইয়ের লোমহর্ষক জীবনের এক নতুন অধ্যায়। সুন্দরবনের বাওয়ালি, মৌয়াল, মাঝি ও জেলেদের জীবন রক্ষায় পচাব্দি গাজী অবতীর্ণ হন মুক্তিদাতার ভূমিকায় এবং রক্ষা করেন অজস্র শ্রমিকের প্রাণ। পচাব্দি গাজী বাঘিনীর ডাক নকল করতেন। এই ডাক শুনলে মানুষ খেকো বাঘ মনে করত অন্য বাঘিনী ডাকছে, তাই ছুটে আসত, আর এভাবে অনেক শিকারীরা শিকার করেন। তার এই কাজের স্বীকৃতিস্বরূপ তৎকালীন পাকিস্তান সরকার 1968 সালে তাকে সনদি খেদমত জাতীয় পুরস্কারে ভূষিত করেন। পচাব্দি গাজী বাঘের পায়ের ছাপ দেখে আকৃতি অনুধাবন করতে পারতেন। তাছাড়া পদছাপ দেখে পশুর শ্রেণী এবং তার গতিবিধি নির্ণয়েও তিনি দক্ষ ছিলেন। বাঘের গতিবিধি চিহ্নিতকরণে তিনি কখনো দিন-রাত পর্যবেক্ষণে থাকতেন। তিনি নিরস্ত্র অবস্থায়ও হিংস্র প্রাণীদের সঙ্গে লড়েছেন। বাঘিনীর ডাক, গাছ কাটার শব্দ কিংবা পাতা সংগ্রহের শব্দ নকল করে তিনি বাঘকে প্রলুব্ধ করতেন।
জঙ্গলে কল পেতে কিংবা 15 হাত উঁচু মাচা তৈরি করেও তিনি শিকার করতেন। শরৎ, হেমন্ত ও বসন্তের পূর্ণিমা অমাবস্যা হচ্ছে বাঘের প্রজনন সময়। স্থানীয় ভাষায় একে বলে সাঁড়াশাড়ির কোটাল। এই সময় পচাবদি গাজী বাঘিনীর ডাক নকল করে পাগল প্রায় মিলনোন্মত্ত বাঘকে হত্যা করতেন। পচাবদি গাজীর বাঘ শিকারের আরও 2টি পদ্ধতি হল গাছাল ও মাঠাল। গাছাল হলো গাছে চড়ে শিকার, আর মাঠাল হলো জঙ্গলের ভেতরে চলতে চলতে শিকার। মাঠাল পদ্ধতিতে শিকার করে তিনি একটি দোনলা বন্দুক পুরস্কার পান। সাতক্ষীরার শ্যামনগর বুড়িগোয়ালিনী ফরেস্ট রেঞ্জে 18 বেকি এলাকায় টোপ পদ্ধতিতে তিনি যে বাঘটি হত্যা করেন সেটি ছিল সুন্দরবনের শিকারের ইতিহাসে দীর্ঘতম বাঘ, প্রায় 12 ফুট। এরপর তালপট্টির সন্ত্রাস নামে খ্যাত বাঘ শিকার ছিল পচাবদি গাজীর জীবনের 57তম ও শেষ শিকার। তার পিতা মেহের গাজী 50টি বাঘ শিকার করে গৌরব অর্জন করেছিলেন। পুত্র তার চেয়ে 7টি বেশি বাঘ মেরে শিকারের ইতিহাসে এক কিংবদন্তিতে পরিণত হন। পচাবদি গাজীর বাবা ও দাদা দুজনেই বাঘের আক্রমণে নিহত হন। মেহের গাজী সিংহের গোলখালির মানুষ খেকো বাঘ মারতে গিয়ে আহত হন ও পঙ্গুত্ব বরণ করেন। এ ঘটনায় পচাবদি গাজীর চাচা নিজামুদ্দি গাজীও আহত হন ও পঙ্গুত্ব বরণ করেন। তিনি পরবর্তীতে সুপতির মানুষ খেকো বাঘ মারতে গিয়ে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। গোলখালি ও সুপতির 2টো মানুষ খেকো বাঘই পরবর্তীকালে পচাবদি গাজীর হাতে মারা পড়ে। তাছাড়া তিনি তদানীন্তন পাকিস্তানের প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলরের সুন্দরবন পরিদর্শনে গাইড হিসাবে কাজ করেন এবং পুরস্কৃত হন। এছাড়াও নেপালের রাজা মহেন্দ্র ও তার ছেলে বীরেন্দ্র, বাংলার যে সময়কার গভর্নর প্রমুখ উচ্চপদস্থ ব্যক্তির গাইড ও সহকারী শিকারী হিসাবেও পচাবদি গাজী দায়িত্ব পালন করেন। জনশ্রুতি আছে পচাবদি গাজী 57টি বাঘ মারার পর এক রাতে স্বপ্নে দেখেন তার শ্রদ্ধেয় পিতা তাকে আর বাঘ শিকার করতে নিষেধ করেছেন। এরপর পচাবদি গাজী আর কখনো বাঘ শিকার করেননি। পচাবদি গাজীর শিকার জীবন 1971 সাল পর্যন্ত বিস্তৃত। যদিও 80 দশকের শেষ ভাগে তিনি আরও একটি বিখ্যাত মানুষ খেকো বাঘ মেরেছেন। তিনি প্রথমে চাকরি করতেন না, পিতার মতো স্বাধীনভাবে শিকার করতেন। পরে বিখ্যাত বন কর্মকর্তা জনাব আব্দুল আলিম তাকে বন বিভাগের চাকরিতে নিয়ে আসেন। ফ্রান্স, জার্মানি, মধ্যপ্রাচ্য ও জাপানের পত্রপত্রিকা ও টেলিভিশনে শিকারী পচাবদি গাজীর কৃতিত্বের কাহিনী প্রচারিত হয়। 1972 সাল পর্যন্ত সুন্দরবনে বাঘকে উপদ্রব বলে গণ্য করা হতো। তখন অনুমোদনপ্রাপ্ত যে কোনো শিকারী বাঘ মেরে চামড়া ও মাথার খুলি বন অফিসে জমা দিলে তাকে অর্থ পুরস্কার দেওয়া হতো। 1973 সালে জারিকৃত বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বনে এখন সকল প্রকার প্রাণী শিকার নিষিদ্ধ। বন দফতর থেকে মানুষ খেকো বলে কাগজপত্রে ঘোষণা করলে তবেই কেবল সেই বাঘ মারা যায়। সুন্দরবনের কোনো এলাকায় মানুষ খেকো বাঘের উপদ্রব হলে প্রথমে বন অফিসের লোকেরাই সেই বাঘ মারতে চেষ্টা করেন। বন কর্মকর্তাগণের মধ্যে এমনকি বনপ্রহরী, বনমাঝিদের মধ্যেও অনেকে আছেন যারা ভালো শিকারী, কিন্তু মারাত্মক মানুষ খেকোর ক্ষেত্রে তখন আর এদের উপর নির্ভর করা যায় না। পেশাদার এবং শক্ত স্নায়ুর অধিকারী সুকৌশলী শিকারীর প্রয়োজন হয়। সুন্দরবনের প্রান্তবর্তী গ্রামসমূহে কিছু সংখ্যক শিকারী পরিবার আছে। তাদের মধ্যে বন দপ্তরের অনুমোদনপ্রাপ্ত শিকারীগণ রয়েছেন। বন দপ্তর মানুষ খেকো বাঘের ওপর পুরস্কার ঘোষণা করে সেই শিকারীগণকে খবর দেয়। তখন তারা গিয়ে বাঘ মারেন। পচাবদি গাজী তেমনই এক নামকরা শিকারী বংশের সন্তান এবং আজ পর্যন্ত সুন্দরবনের সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে গৌরবময় কৃতিত্বের অধিকারী শিকারী। তিনি জীবনে 57টা রয়্যাল বেঙ্গল বাঘ মেরেছেন। সেগুলোর মধ্যে 21টাই ছিল ভয়ঙ্কর মানুষ খেকো।
যদি সুন্দরবনে বাঘ শিকার সংক্রান্ত আরও গল্প শুনতে চান তাও জানান আমাদের। আমরা এমন অনেক রোমাঞ্চকর গল্প আনবো আপনাদের জন্য। গল্প ভালো লাগলে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্পকথক।